বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্যে। প্রিয় দর্শক, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি উচ্চ প্রতিনিধি দল বাংলাদেশ সফর করলো এবং আমরা ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বা বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়েও একটি বক্তব্য গতকাল কি শুনলাম, এবং এর মধ্যে চীনেরও বক্তব্য আমরা খানিকটা দেখেছি যে তারা এই সরকারকে বা বাংলাদেশকে কীভাবে সহযোগিতা করতে চায়। মূলত আজকের আলোচনাটাকে আমি এই তিনটে বিষয়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই। আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বাবা আছেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের প্রাক্তন এন্টারপ্রাইজ ইনস্টিটিউট বিইআই এর প্রেসিডেন্ট এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন বিভাগের অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ। তুমি স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, আমরা একটু আলোচনাটা প্রথম করতে চাই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের, যারা বিগত সরকারের সময় প্রচুর আসা যাওয়া করেছেন এবং তখনকার এক্সপেকটেশন, তখনকার বিষয় আশয় ছিল এক ধরনের। ক্ষমতার পালাবদল ঘটেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং সরকারের প্রধান যিনি সাধারণভাবে ধারণা করা হয় ভেতরে কী আছে সেটা যারা সংশ্লিষ্ট তারাই বলতে পারবেন, যে তিনি অনেকটা যুক্তরাষ্ট্রের খুব কাছের মানুষ। এবং এই প্রতিনিধি দলের এই সফর এবং এই সফর থেকে বাংলাদেশের প্রাপ্তি অপ্রাপ্তি বা গতিবিধি কি মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। কয়েকটা বিষয় বলবো। একটা হচ্ছে যে ধরেন আমার কাছে যেটা মনে হচ্ছে এই ভিজিটটা মূলত অর্থনৈতিক। এখানে আমাদের খুব প্রিয় পরিচিত মুখ, প্রিয় কিনা জানি না, বাট পরিচিত মুখ ডোনাল্ড লু উপস্থিত ছিলেন, কিন্তু তিনি কিন্তু কথাবার্তা বলেননি, কারণ তিনি একজন সদস্য হিসেবে ছিলেন মাত্র। ব্রেন্ট নেইম্যান, যিনি ট্রেজারি ডিপার্টমেন্টের, উনি লিড করেছেন এবং উনিই কিন্তু সবচেয়ে বেশি ভোকাল ছিলেন, অ্যাক্টিভ ছিলেন। এবং আরও যারা ওখানে সদস্য ছিল খেয়াল করবেন, ইউএসটিআর ব্যবসা বাণিজ্য, ইউএসএআইডি আপনার ডেভেলপমেন্ট প্রজেক্টস। তো কাজেই এই টিমটাই ছিল ফোকাসড অন ইকোনমিক ইস্যুস। এখন আমার কাছে যেটা মনে হয় যে আমরা যখন পররাষ্ট্রনীতি নিয়ে কথা বলি, একটা জিনিসের প্রতি আমরা খেয়াল রাখি যে কনভার্জেন্স অফ ইন্টারেস্ট। আমার ইন্টারেস্ট আপনার ইন্টারেস্ট যখনই কনভার্জ করে তখনই কিন্তু এটা ক্লিক করে এবং তখন সেটা সামনে যায়। এখন ধরুন আমাদের ইন্টারেস্টটা কি এই মুহূর্তে? আমাদের দুইটা মেজর ইন্টারেস্ট। একটা হচ্ছে যে আমরা আবারও যেন স্বৈরাচারে ফেরত না যাই, তার জন্য একটা বড় ধরনের সংস্কার হাতে নিয়েছি, এবং সেই সংস্কারটা ওয়াইড স্পেকট্রামের উপর হচ্ছে। সেটা আপনি ফাইন্যান্স থেকে ইকোনমিক্স থেকে শুরু করে গভর্নেন্স সবগুলো এরিয়া কভার করে আসছে, ইনস্টিটিউশনস যদি বলেন। তো এই বড় সংস্কারের এটা আমার প্রয়োজন। তো কাজে এই সংস্কার কাজ আমাকে করতে গেলে প্রচুর পরিমাণে আপনার টেকনিক্যাল সাপোর্ট দরকার, ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, ডিপ্লোম্যাটিক সাপোর্টও দরকার। এটা হচ্ছে আমার দিক থেকে প্রয়োজন এই মুহূর্তে। এখন আসলে আপনি মার্কিনীদের দিক থেকে কী আয়োজনটা ছিল বা তাদের প্রয়োজনটা কি, তাদের স্বার্থটা কি? তারা বাংলাদেশের এই সংস্কারগুলোর জন্য কিন্তু অনেক দিন ধরেই বলছে কম বেশি, আমরা সেগুলি করি নাই আগে। এখন যেহেতু বাংলাদেশ সরকার ইনিশিয়েটিভটা নিয়েছে, তারা এখন তার সাথে সংযুক্ত হতে আগ্রহী। তার কারণ হলো যে এই সংস্কারগুলো যদি সফল হয় তাহলে বাংলাদেশের অর্থনীতিকে টেকসই করা, উন্নয়নটাকে সত্যিকার অর্থেই ধরে রাখা, এবং তার মধ্যে দিয়ে যে কথাটা আমরা দুইটা শব্দ ব্যবহার করেছে, ইকুইটেবল এবং ইনক্লুসিভ সমাজটা গড়বার জন্য, যেটা বাংলাদেশের জন্য খুবই প্রয়োজন এই মুহূর্তে। এই কাজগুলো যদি সম্পন্ন করা যায় তাহলে এটা হতে পারে। তো মার্কিনীরা বাংলাদেশকে যেভাবে দেখতে চায় এবং বাংলাদেশে এরপরে ধরেন সংস্কারগুলো সম্পন্ন হলে গণতান্ত্রিক নির্বাচনের মধ্য দিয়ে এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে যাওয়া, এগুলোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র তো স্বার্থ বরাবরই তারা তাদের ইচ্ছা প্রকাশ করেছে। তো কাজেই এই দুই জায়গাতেই একটা আমরা কনভার্জেন্স অফ ইন্টারেস্ট দেখছি, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে এই মুহূর্তের জন্যে খুবই একটা উপাদেয় এবং সময়োপযোগী ভিজিট বলতে পারবো। এবং সেটাতে আপনার বডি ল্যাঙ্গুয়েজের মধ্যেও কিন্তু আপনারা দেখতে পাবেন দুই দিকের বডি ল্যাঙ্গুয়েজ আই উড সে ভেরি পজিটিভ ছিল। এটা হলো একটা পয়েন্ট। দ্বিতীয় যে জায়গাটায় আছে, এই সরকারটা তো একটা বিপ্লবী সরকার বলেন বা অভ্যুত্থানের ফলে অথবা অভ্যুত্থান থেকে উদ্ভূত একটা সরকার বলেন, কিন্তু সরকারের পেছনে একটা বড় জনসমর্থন আছে। গতকালই বিআইজিডির
যে বেরিয়ে আসছে সেখানে 71% মানুষ মনে করে যে এই সরকার ঠিক পথেই আছে, দেশ সঠিক দিকেই যাচ্ছে। 81% মনে করে যে তারা যা করছে কাজটা তাদের করতে দেওয়া উচিত, বিরক্ত করা দরকার। তো কাজেই একটা মোটা জনসমর্থনের ভিত্তি তাদের আছে সরকারটা, এবং এই সরকারটার কিন্তু আন্তর্জাতিকভাবে প্রশ্ন আছে। আমরা ভারতের কথা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যেও কিন্তু এই 5 তারিখের পরে আমার বন্ধুরা দিয়ে একজন আমাকে জিজ্ঞেস করেছে কথাটা, যে এই সরকারটা এটা কি এটা নেচারটা কি। এখন আমরা খুব বাংলাদেশি হিসেবে আমরা বুঝি যে এটা কী পরিস্থিতিতে এই সরকারটা তৈরি হলো বা কোন প্রেক্ষাপটে এই সরকার এসছে, তাদের কাছে কিন্তু এটা অপরিচিত। তো কাজেই তারা যখন এই সরকারকে এন্ডোর্স করছে, আগেও অভিনন্দন জানিয়েছে, তারা বিভিন্নভাবে এই সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছে, কিন্তু যখন তারা এসে এই সরকারের সাথে কাজ করার কথা বলছে, আগ্রহ দেখাচ্ছে, তখন কিন্তু একটা বড় মেসেজ বাইরে গেল যে ইয়েস, মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারকে সমর্থন করছে এবং এই সরকারের সাথে তারা কাজ করতে আগ্রহী। এবং আজকে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, সেটা হচ্ছে উনি হচ্ছে ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ফর ম্যানেজমেন্ট, আমাদের পুরনো বন্ধু মানুষ, সে ভারতে রাষ্ট্রদূত ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে, রিক ভার্মা বলে নাম। সে ওয়াশিংটনে একটা প্রোগ্রামে হাডসন ইনস্টিটিউটে বলেছে যে হ্যাঁ, আমরা এই সরকারের সাথে কাজ করতে আগ্রহী এবং জনগণ যতদিন এই সরকারকে চায় ততদিন এই সরকার কাজ করবে। খুবই সিগনিফিক্যান্ট কথা। এবং সে কিন্তু বলছে এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে জয়শঙ্কর ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী, তিনিও গতকালকে বলেছেন তারা এই সরকারের সঙ্গে কাজ করতে চায়। এখন এই কাজ করা এবং জনগণ যতদিন চায়, জনগণ কতদিন চাইবে, কিভাবে চাইবে, জনগণ চায় কি চায় না সেটা বোঝার উপায় কি, এবং সেটা বুঝতে হলে তো গণতান্ত্রিক বিশ্বে একটাই পন্থা, নির্বাচন। এখানে তো আর এই সরকার এটার জন্য কোনো পলিটিক্যাল পার্টি ক্ষমতায় নেই, এরা বিচ্ছিন্নভাবে কিছু ইন্ডিভিজুয়ালস, এবং একটা ইলেকশন হবে, ইলেকশনটা কন্ডাক্ট করা তাদের কাজ। ইলেকশন তারা কবে করবে সেটাও এখন পর্যন্ত তাদের কথাবার্তায় পাওয়া যাচ্ছে না। আপনি রিফর্মসের কথা বলছেন, মার্কিনিরাও চায়, অন্যান্য গণতান্ত্রিক বিশ্ব, বাংলাদেশের যারা ডেভেলপমেন্ট পার্টনার তারা চায়। এখন রিফর্মস মানে কি, সেটা একটা বড় প্রশ্ন। রিফর্মস কি ব্যক্তির অদল বদল, ব্যক্তির ওঠানামা, নাকি আর রিফর্মস তো একটা কন্টিনিউয়াস প্রসেস? সেটা আবার আপনি রিফর্ম করবেন বা কিছু একটা করবেন, সেটা পলিটিক্যাল গভর্নমেন্ট এসে সেটা কন্টিনিউ করবে কিনা, দ্যাটস অ্যানাদার ইস্যু। তো মানে এই বিষয়ে আপনার কাছে কী মনে হয় যে এই যে, কারণ বড় বড় দেশের অনেক সময় রেকর্ড আছে, তারা অনেক আনডেমোক্রেটিক ফোর্সেসকেও সাপোর্ট করে তাদের ইন্টারেস্টে বা যে কোনো প্রয়োজনে, যে কোনো অবস্থায়। বাংলাদেশের ক্ষেত্রে এটা কি ভবিষ্যৎ? মানে এটাকে, যেমন ধরেন এখন করিডোরে নানা রকমের আলোচনা আছে যে সরকার তো ব্যর্থ হতে চলেছে, ব্যর্থ হয়ে গেছে, তারা ডেলিভার করতে পারছে না, তাদের কোনো কন্ট্রোল নাই, তাদের কোনো কমান্ড নাই। ইন দ্যাট কেস আমি বাংলাদেশের ভেতরে মানুষ কি চায় বা কি করবে সেই আলোচনাটা না, আমি এই ডেভেলপমেন্ট পার্টনারদের এবং এখন যাদেরকে মনে হচ্ছে যে যারা পেছনে একটা বড় শক্তি হিসেবে, বিশেষ করে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়ার্ল্ড ব্যাংক, ইউরোপিয়ান ইউনিয়ন বা নানান দেশ, ইউরোপীয় দেশগুলো নানাভাবে সহায়তার কথা বলছে, এই সহায়তার নেচারটা কি, এবং এটা কি শুধুমাত্র এই কারণে কি না যে প্রফেসর ইউনূস এই সরকারের প্রধান, একটা অন্তর্বর্তীকালীন সরকার, আগের সরকারটা নাই, কিন্তু তাদেরকে এরা লম্বা সময় দেখতে চায় না, কি তারা মনে করে যে, কারণ যুক্তরাষ্ট্রের কথা যদি বলি, তারা তো গত কয়েক বছর, বিশেষ করে শেষ 2 বছর তো ক্রমাগতভাবে নির্বাচনের, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে। আজকে কি তারা সেই নির্বাচনের কথা বলা থেকে দূরে সরে আসছে কিনা? না, তারা দূরে সরে, মানে এটা আমার না, আপনি আপনার কাছ থেকে আমার মনে হয় সবগুলো মিলিয়ে যদি আপনি বলেন, আমি তারপর একটা প্রসেস কাছে যাচ্ছি। যেটা বলছিলেন আপনি, এই সরকারটা একটা আনইউজুয়াল সরকার, এটা তো সবাই আমরা মানি। কারণ এটাকে আপনি নর্মাল কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে এটাকে ফিট ইন করতে পারবেন না। তো কাজে একটা আনইউজুয়াল সরকার যখন হয়, তখন আপনি যে প্রসঙ্গটা তুলছেন বা যে প্রসঙ্গটা বাজারে আলোচিত হচ্ছে, এই সরকারটার বৈধতার ভিত্তিটা কি? সেটা জনসমর্থনের কথা, জনসমর্থন আছে, এবং জনসমর্থন এখন তাকে প্রতিদিন যদি বৈধতার পরীক্ষাটা দিতে হয়, সেটা হবে তার পারফরমেন্স বেসড। তারা যদি ভালো কাজ করে যেতে পারে, তখন মানুষ বলে হ্যাঁ, এই সরকার আমরা যা চাই, আমাদের প্রত্যাশার সাথে সমতালে এগিয়ে যাচ্ছে। সেটা একটা বিষয়। আর আরেকটা জায়গায় যেটা হবে, এবং আপনি যেই সার্ভের কথা বললেন, এই সার্ভে তো ধরেন
আমার মানে সার্ভে করতে আমি যেটুকু আমার জ্ঞান, এটা করতে তো সময় লাগে। সরকারের বয়স মাত্র 1 মাসের কিছুদিন বেশি। তো সার্ভেটা যখন হচ্ছে একদম ইনিশিয়াল স্টেজের, আমার মনে হয় সরকার ক্ষমতা গ্রহণ করবার মানে আজকে পর্যন্ত চিত্র দেখলে বা গত 15 দিনের চিত্রের মধ্যে পাওয়া গেছে কিনা আমি নট শিওর অ্যাবাউট দ্যাট। না, আমি জানি না, এটা তারা বলতে পারবে ভালো। প্রফেসর তিতুমিরও হয়তো বলতে পারবে ভালো। দ্বিতীয় জায়গাটা যেটা আমার কাছে মনে হয়, তারা তাদের উপযোগিতাটা প্রমাণ করবে, কিন্তু তারা যেই সংস্কারের কথাটা বলছে সেই সংস্কার কতটা দ্রুত সম্পন্ন করতে পারে তার উপর কিন্তু, কারণ এখানে রেজাল্ট বেসড কাজ হতে হবে। এটা তাদের সব জন্য তো আর অনির্ধারিত সময় কেউ দেবে না, কারণ সরকারের নেচারটাই এরকম, যেটা একটা অল্প সময়ের জন্য থাকবে, সেটা কতদিন থাকবে সেটা নিয়ে আলোচনা করা যেতে পারে। তো কাজেই সেই জায়গাতে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র যখন দাঁড়িয়েছে, এবং সেটা কালকে ব্রেন্ট নেইম্যান কিন্তু বিজনেস স্ট্যান্ডার্ডের সাথে বেশ একটা ইন্টারভিউ দিয়েছে, ভালো ইন্টারভিউ, সেখানে কিন্তু তারা অনেক কথা বলেছে, এবং সে যেটা বলছে যে মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিকভাবে সরকারকে আর্থিকভাবে সহায়তা করার জন্যে প্রস্তুত। তার পাশাপাশি এটাও বলেছে যে তারা আইএমএফের সাথে, এবং এই যে মানি লন্ডারিং ইস্যুতেও বলছে, কারাপশন ইস্যুতে বলছে যে এগুলোকে এই আইএমএফের যে প্রোগ্রাম আছে তার মধ্যে এগুলোকে ইন্টিগ্রেট করে নেওয়ার জন্য, এবং ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, ওদের কথা, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক, ওদের কথাও বলছে। তো কাজেই আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র যখন একটা এন্ডোর্সমেন্ট দিয়ে সামনে আসে, তখন তারা কিন্তু এই ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টটাকে ফ্রেম করার একটা সক্ষমতা তাদের আছে। এবং আমার ব্যক্তিগত ধারণা, মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখানে সামনে এগিয়ে আসছে, এখন ইউরোপিয়ান ইউনিয়নদের আসতে আপনার কোনো অসুবিধা নেই। তার অর্থ দাঁড়াবে যে পশ্চিমা জগৎ, জাপান বলেন, পশ্চিমা জগৎ এই সরকারের পেছনে থাকবে বা আসবে, এই সম্ভাবনাটা আমার কাছে বেশ মনে হচ্ছে বেশ প্রবল। আর দ্বিতীয় যে জায়গাটা বলবো, সেটা আপনি চীনের প্রসঙ্গ তুলছিলেন। চীনারা কিন্তু অনেক আগে বলে দিয়েছে, এবং আমার ধারণা চীনাদের কাছে কিন্তু সরকারের রং কি, চেহারা কি, সেটা বড় জিনিস নয়, টাকা পয়সার ব্যবস্থাটা চলবে কিনা, ওখানে ব্যবসা বাণিজ্য হবে কিনা, সেই ব্যাপারে। তো কাজেই আমি মনে করছি না মার্কিনীদের বা পাশ্চাত্য জগতের ব্যাপারে প্রশ্ন আছে যে তারা গণতন্ত্র নিয়ে বেশি কথা বলে, মানবাধিকার নিয়ে বেশি কথা বলে। তো সেই জায়গায় তারা আসলেই ইস্যুগুলো সামনে চলে আসে। চীনাদের ক্ষেত্রে কিন্তু সেটা নাই। তো কাজেই আমার ধারণা, বাংলাদেশের আপনি উন্নয়ন ধারাকে যদি অব্যাহত রাখতে চান, চীনাদের সংশ্লিষ্টতা এখানে আসবে, কারণ চীন যে কষ্টে, যেই কম্পিটিটিভনেস নিয়ে আপনাকে সাপ্লাই বা আপনার সাথে কাজ করতে পারে, এই কম্পিটিটিভনেস কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের আবার নাই। তো কাজে আপনি অটোমেটিক্যালি চীনের সাথে আপনার কাজ করতে হবে। সেটা একটা দিক গেল। ভারতের প্রসঙ্গটাও খানিকটা আপনি বলছিলেন যে খুব ইন্টারেস্টিং। ভারত ইন্টারেস্টিং, কারণ আজকে জয়শঙ্কর যে কথাগুলো বলছেন সিগনিফিক্যান্ট। তিনি বলছেন যে বাংলাদেশে ঘটনা প্রবাহ তার ইন্টারনাল অ্যাফেয়ার, এই ফার্স্ট টাইম কিন্তু ইন্টারনাল অ্যাফেয়ার বললো কথাটা, এটা সিগনিফিক্যান্ট। তার অর্থ হচ্ছে যা হয়েছে এটা বাংলাদেশের, আমরা এটাকে এখন মেনে নিচ্ছি। এবং আরও কয়েকটা কথা কিন্তু সে বলেছে যে প্রতিবেশী দেশ, মিউচুয়ালিটি আছে, আমাদের মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স আছে, সেগুলো মনে রেখে আমাদের সম্পর্ক বাংলাদেশকে বুঝতে হবে। রাইট। তো কাজে এই সিগনিফিক্যান্ট। এখন আমি এটার ইন্ডিকেটর হিসেবে যেটা দেখতে চাই, পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেছেন, কিন্তু এখনও পর্যন্ত ভারতের সিদ্ধান্ত, অর্থাৎ মোদী সরকারের সিদ্ধান্তটা এখনও এই আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাযুজ্যপূর্ণ কি না, সেটা কিন্তু পরিষ্কার না এখনো পর্যন্ত। বাট সে তো জয়শঙ্কর তো কোর টিমের মেম্বার মোদী সরকারের। হ্যাঁ, কিন্তু সেটা আমরা একটা রিফ্লেকশন চাই। যেমন আমার কাছে, আমি তো ওনাকে তো আমি চিনি বহুকাল ধরে, ছোট সময় থেকেই বলতে পারে। তো কাজে আমার কাছে মনে হয়, ইফ আই ওয়ার অন দ্য আদার সাইড, আমি ওনার কাছে বলতাম যে আপনি যে কথা বলছেন, এটার পুডিংটার টেস্টটা আমি নেব, বুঝি কী করে। কাজে এটার জন্য একবার খুব ওরা এই সদিচ্ছাটা তারা যদি দেখাতে চায়, 22 তারিখে আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় যাবেন, মোদির সাথে একটা আমরা অ্যাপয়েন্টমেন্টের জন্য রিকোয়েস্ট করেছি বাইলেটারাল। যদি সেটা দেয়, আমি ধরে নেব যে দেন ইয়েস। সো জাস্ট ছোট্ট করে যদি বলেন 30 সেকেন্ডসে, যে আপনি তো বলছেন যে সবাই এই সরকারকে সহায়তা করতে চায়, কিন্তু কতদিনের সরকারকে সবাই সহযোগিতা করতে চায়, মানে এই সরকারকে কতদিন তারা সহযোগিতা করতে চায়, বা সরকারের কাছ থেকে আলটিমেট মানে রিফর্ম দেখে চায়? কিন্তু সরকারের যারা আছেন তাদের অনেকের কথাবার্তা শুনলে মনে হচ্ছে যে যতদিন লাগে আমার রিফর্মস করতে ততদিন আমি থাকবো, তারপরে নির্বাচন দেবো। এই যতদিনটা কতদিন?
সেটা বোধহয় আমার ধারণা এটা মানে স্পেশালি আমি যদি আজকে- আমেরিকানদের বিষয়টা বুঝতে আজকে চাই। বা কালকে শুনছিলাম কোথায় যেন, সেটা হচ্ছে যে এই সরকার তার সক্ষমতা যতদিন দেখাতে পারবে ততদিন, এটা খেয়াল রাখতে হবে কিন্তু আপনাকে। এবং আপনি রিফর্ম চান মানে কিন্তু আপনি রিফর্ম পারলেন না করতে, তাহলে কিন্তু সেটা হলো একটা প্রশ্ন। ধরেন সে সক্ষমতা দেখিয়েই চলেছে এবং 5 বছর 7 বছর 10 বছর সেটা তো মানে কতদিন আসলে এটা সেই এখানে তো যতদিনটা ধরেন কতদিন one of the- সক্ষমতা না দেখালে কতদিন, দেখালে কতদিন? তারা তো আপনি ল্যান্ডস্কেপটার মধ্যে তারা একটা স্টেক হোল্ডার, দেয়ার আর আদার স্টেক হোল্ডার্স অলসো। কাজে আপনাকে সবগুলো স্টেক হোল্ডারকে নিয়ে একটা কমন গ্রাউন্ডে থাকতে হবে, একটা কমন আন্ডারস্ট্যান্ডিংয়ে, অন্তত ডেট না হলেও যে আপনি কতদিন লাগতে পারে। এবং আমার ধারণা যেটা এখানে চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন যে এই কমিশনগুলো ডিসেম্বর নাগাদ কাজ শেষ করে ফেললে তখন কিন্তু তারা পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটির সাথে আলোচনায় যাবে। আমার ধারণা তখন এগুলো আসবে, কারণ এই এলিমেন্টসগুলো তো তখন ডিসকাসড হবে। ফ্রেমওয়ার্কগুলি তৈরি হয়ে গেলে তখন একটা আন্দাজ পাওয়া যাবে যে ইমপ্লিমেন্টেশনের জন্য কতদিন লাগতে পারে। তো আমার ধারণা আমি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই, যত এই কমিশনগুলোর আউটকাম যখন তৈরি হয়ে আসবে, আলোচনার মধ্য দিয়ে আমার ধারণা একটা মোটামুটি টেন্টেটিভ একটা সময় প্রফেসর তিতুমীর, আমরা একটু সময় বেশি নিলাম। সো যেই আলোচনা কনভারসেশনটা আমাদের দুজনের মধ্যে হলো, সেই বিষয়ে আমি আপনার মতামতটা শুনতে চাই। জি, আমরা একটু খণ্ড খণ্ড করে করতে পারতাম, কিন্তু বোঝার সুবিধাতে একটু বেশি সময় নিয়ে সবগুলো বিষয় একত্রে আলাপ করলাম। জি জি আপনারা বাংলাদেশে ডোনাল্ড লু শুনলেই সবাই লু হাওয়া চায়, আর এইখানে আবার হচ্ছে যে মৌসুমি বায়ু নিয়েও অনেক কথা বলা হচ্ছে, যে বলা হচ্ছে যে মৌসুমি বিপ্লব ঘটেছে, বা আমরা যারা এখানে আমরা মনে করি যে একটা মৌসুমি ঝড় যাচ্ছে। এই ঝড়ের গতিপথ কোন দিকে হবে সেটা একটা দেখার বিষয়, কারণ এইটা এক ধরনের মনসুন টেম্পেস্ট, তাই না? ওই আপনি যদি খেয়াল করেন টেম্পেস্ট নাটকের মধ্যেও কিন্তু প্রথমে যদি খেয়াল করেন তাহলে মনে হবে যে এরকম একটা দ্বীপ নিয়ে কথা হচ্ছে, তবে আবার পুরো বিষয়টাকে একটু বিস্তারিত করেন তাহলে দেখবেন যে আসলে একজন মেয়ে আছেন যিনি কোনো কথাই বলছেন না, প্রসপ্যারো তাকে কোনো কথাই বলতে দিচ্ছে না। আবার হচ্ছে যে অন্যদিকে কালিবান বসে আছে, সে মনে হচ্ছে যে মজলুম, কিন্তু আসলে সে কি তাহলে বোঝা যাচ্ছে না। তা আমাদের একটা ঝড় চলছে, এইটা আমরা বলতে পারি, এবং একটা গণ অভ্যুত্থান চলছে। আমাদের দেখতে হবে যে আমি একটা কথা সবসময় বিশ্বাস করি, সেটি হচ্ছে যে আদর্শবাদিতা শুনতে খুব ভালো লাগে, অথবা আপনার একেবারে উপাত্তভিত্তিক কথাও অনেক সময় শুনতে ভালো লাগে, মানে হচ্ছে এম্পেরিসিজম। কিন্তু এই দুটোর কোনোটাই কিন্তু কোথাও পৃথিবীতে কাজ করে না। কাজ করে হচ্ছে যে ফাংশনাল, যে আপনি বাস্তবানুক প্রায়োগিক বিষয় কি করছেন। তো সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের রাষ্ট্রটা একটা ফ্লুইড অবস্থা কিন্তু সবসময় ছিল, কিন্তু আবার আর একটা বড় রকমের জিনিস হচ্ছে কি, যে প্রতিটি স্তরের পরেই একটা কিন্তু উন্নতি ঘটেছে। 1971 এসেছে, আমরা একটা স্বাধীন রাষ্ট্র ঘটেছি। 91 থেকে 2005 পর্যন্ত আমরা ক্ষমতার অদল বদল দেখেছি, এবং আমরা একটা সৃজনশীল কায়দায় আপনার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার তৈরি করেছি। এবং এইটা এখন বলা যায় মোটা দাগে যে বাংলাদেশের নির্বাচন করতে গেলে যিনি ক্ষমতাসীন সরকারের মাধ্যমে নির্বাচন সম্ভব না। তার মানে সংস্কারেরও কিন্তু কতকগুলো অভিজ্ঞান কিন্তু আমাদের জানা, যে কোনগুলো বাস্তবসম্মত। এবং তৃতীয় হচ্ছে যে প্রতিবারই কিন্তু পরিস্থিতির উন্নতি ঘটেছে। তার মানে কাউকে আপনার স্ট্যাটিক চিন্তা করলে হবে না, যে ডায়নামিক চিন্তা করতে হবে, যে হ্যাঁ বাংলাদেশের মানুষ অধিকার সচেতন এবং সে তার নিজস্ব ও মঙ্গলকে সামনে দিয়ে অধিকার অর্জন করতে পারে। এইটা কিন্তু পরিষ্কার। তার মানে হচ্ছে যে আপনাকে
এই জিনিস। তো সেই ক্ষেত্রে যদি আমরা সেটাকে সামনে রাখি, আমার কথা হচ্ছে যে খুব বাস্তবানুক দৃষ্টিকোণ থেকে দেখতে হবে। এখন আপনি যদি বড় কথা বলেন, যেমন হচ্ছে যে সভ্যতার রাষ্ট্র, তাহলে কি আমরা যারা এখানে আছি, যে কথাগুলো আমরা শুনছি, তাহলে বদ্বীপের সভ্যতা রাষ্ট্রের ন্যারেটিভটা কি? আমরা কি সেই জন্য ওয়েট করব কিনা যে আমরা সভ্যতার রাষ্ট্র? দ্বিতীয় হচ্ছে যে রাজনৈতিক নতুন বন্দোবস্তে যেতে হবে। এই কথাগুলোর সাথে আমাদের বেশ সম্পর্ক আছে, কারণ হচ্ছে যে এই শব্দগুলো বা এই পরিকাঠামোগুলো অনেকদিন ধরে আলোচনা হচ্ছে এবং আমার বইয়ের মধ্যে বিস্তারিত আলোচনা হচ্ছে। সেটা আমি বড় কিছু করছি না, কারণ এখানে আমিত্ব জাহির করার কোনো জায়গা নেই। কারণ হচ্ছে যে আপনার গণসম্মতির ভিত্তিতে কিন্তু কাজগুলো হয়। তো সেই ক্ষেত্রে তার মানে পুরো প্রক্রিয়াটা কিন্তু রাজনৈতিক, এবং এই কথা কখনোই ভুলে গেলে চলবে না। তার মানে দুটো নির্ধারিত আমাদের সত্য আছে। একটি হচ্ছে যে পুরো প্রক্রিয়াটি রাজনৈতিক এবং জনসম্মতি দরকার, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আরও সেটি হচ্ছে যে এই প্রক্রিয়াটা আপনার জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণ দরকার। তো সেই ক্ষেত্রকে চিন্তা করে কিন্তু কাজগুলো করা দরকার। যেমন হচ্ছে যে আমরা কিভাবে নির্বাচন হবে এবং কি প্রক্রিয়ায় নির্বাচন হতে পারে, বাংলাদেশের কিন্তু নিজস্ব কায়দায় একটা ধারণা আছে। বাংলাদেশের সংবিধানের কি ধরনের পরিবর্তন দরকার সেগুলোরও কিন্তু একটা ধারণা আছে। কিন্তু এইটাকে যেটা আপনার দরকার হচ্ছে, এবং যেটা হচ্ছে আমি মনে করি যে ফাংশনাল, সেটি হচ্ছে যে আমাকে কিন্তু নির্ধারণ করতে হবে যে কোন পর্যন্ত আমি যাব এবং কোন পর্যন্ত পরবর্তী যাবে। এটা কিন্তু পরিষ্কার করতে হবে, এবং এই পরিষ্কার যদি না হয় তাহলে অসুবিধাটা হবে কি, যারা পরাজিত শক্তি তারা কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, যার ফলে জনগণ কিন্তু তার সামনের দিকে এগিয়ে যাওয়া মুশকিল হবে। আমরা যেখানে আলোচনাটা এটা যৌক্তিক কথা আপনি বলছেন, কিন্তু এই যে যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের যে প্রসঙ্গটা নিয়ে আলোচনা করছেন সেই বিষয়ে, হ্যাঁ, যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত, তার মানে এই যে সর্বশেষ সফর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের, জয়শঙ্করের বক্তব্য, চীনের বক্তব্য, সব মিলিয়ে, জি, আমাদেরকে সেই জন্যই ফাংশনাল ফরেন পলিসি কিন্তু আমাদের কখনো হয়নি। উনি যেমন ওনার যে কলিগ পৃথিবীর বিভিন্ন দেশে আছে, তাকে কিন্তু পরিষ্কার বলতে হবে যে এই হচ্ছে আমার রোডম্যাপ, কারণ সে পলিটিক্যাল অফিসার, এবং তাকে বলতে হবে যে এই হচ্ছে স্টেজ। এটা কিন্তু পরিষ্কার, এবং সেই জন্য আমি বারবার কিন্তু একটাই কথা বলার চেষ্টা করছি যে প্রায়োগিক বিষয় বলতে হবে। এবং দেখেন, খেয়াল করেন, তারা যে মিশন পাঠিয়েছে কোনো কমিউনিকে হয়নি, কারণ হচ্ছে যে এটা তারা জানতে চেয়েছে আন্ত এজেন্সিগুলো যে বাংলাদেশের পরিস্থিতি কি, ট্রেজারি, তারপরে স্টেট ডিপার্টমেন্ট, তারপরে তারাদের যেখান থেকে এইডগুলো আসে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গণতন্ত্র নিয়ে এবং বাণিজ্য নিয়ে আমাদের যে জিএসপি, সেটা অনেক আগে আপনার স্থগিত আছে, এবং সেটা হচ্ছে আপনার লেবার ইস্যুতে। তার মানে ইন্টার এজেন্সি একটা দল পাঠিয়েছে জানার জন্যে যে সামনের পরিস্থিতি কি হবে এবং সেটা বোঝার জন্যে, এবং সাথে একটা সহযোগিতার হাত দিয়ে। আরেকটি জিনিস হচ্ছে যে পানি ঘোলা হয়েছে অবশ্যই ভারতের ক্ষেত্রে, কিন্তু এক ধরনের পরিষ্কার করার চেষ্টা করা হচ্ছে যে জয়শঙ্কর যতটা পরিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপ সম্পর্কে, ততটাই কিন্তু তারা অপরিষ্কার, যদিও তারা বলেন যে নেইবারহুড ফার্স্ট। এইখানে কিন্তু খুব পরিষ্কার না ওনারা, এবং যার কারণে বারবার আর তাদের যে তারা পরিষ্কার করে যেটা বলার চেষ্টা করেন কিন্তু কখনো পরিষ্কার করে বলেন না। কি বলার চেষ্টা করেন? তারা বলেন যে
তারা এই অঞ্চলে কোনো পরাশক্তির উপস্থিতি দেখতে চান না। কিন্তু এই অঞ্চলে আঞ্চলিক আধিপত্য চান। আবার তারা এও মনে করেন যে আপনার তাদের যে আগেকার সম্পর্কগুলো সেইগুলোর কিন্তু পরিবর্তন ঘটেছে। এক সময় তারা সোভিয়েত রাশিয়া, তারপরে হচ্ছে যে আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, তার মানে কমপ্লেক্স হচ্ছে। আবার চীন কিন্তু তার সাথে সে এইটুকু মেনে নিতে রাজি আছে যে ভারতের আধিপত্য থাকুক, কিন্তু ভারত কোনো গ্রেট পাওয়ার হিসাবে স্বীকৃত না হোক। তো এইখানে তো আমাকে পরিষ্কার করতে হবে। তার মানে আমি আবার আগের জায়গায় আসব, সেটি হচ্ছে যে ভারতের ক্ষেত্রে আমাদের এখানে অনেকে বলেন যে ডোনাল্ড ট্রাম্প আসলে অন্যরকম পরিস্থিতি হবে। দুঃখিত, কোনো অন্যরকম পরিস্থিতি হবে না। ভাষার পরিবর্তন ঘটবে, কিন্তু নীতির কোনো পরিবর্তন ঘটবে না। ঠিক একই কায়দায় চীনের কে আপনার হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী আছেন, তার সাথে কিন্তু বা কোন সরকার আসছেন সেটা হবে না, নীতিরটা। ভারতের ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে দেখেছি যে কংগ্রেস বা বিজেপি কি আসুক, তাহলে যে প্রশ্নটা আমরা করি নাই, যেটা আমরা এখন মিসিং এর মধ্যে আসি, তাহলে বাংলাদেশের আসলে আপনার ফাংশনাল পলিসি কি? আমাদেরকে কিন্তু পরিষ্কার করে যে বিষয়টা আমরা লক্ষ্য করতে চেয়েছিলাম এবং বলা দরকার, এবং সেটা কিন্তু জনগণের, এইটা বলে আমি শেষ করব এই পর্যায়ে, সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু এখন পরিষ্কার করে বলে যে সবার সাথে যেমন বন্ধুত্ব, কারুর সাথে এইভাবে কিন্তু কাজ করলে চলবে না। এটা কিন্তু পরিষ্কার করে বলতে হবে যে ফাংশনাল একটা আমাদের পররাষ্ট্রনীতি হবে। সেই ফাংশনাল পররাষ্ট্রনীতিটা চলবে হচ্ছে যেটা আমাদের অ্যাম্বাসেডর বললেন, যে অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ভাই, যে পরিষ্কার করে যে আমার স্বার্থ কোথায় সামনে যাচ্ছে। আমাদেরকে কিন্তু পরিষ্কার করে বলা দরকার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএসটিআর এর প্রতিনিধি ছিলেন, যে আপনারা কবে আসলে জিএসপি আপনারা এই যে সাসপেন্ড করে রাখছেন সেটা কবে ছাড়বেন, এবং 95% মধ্যে, হ্যাঁ বলতে পারে কেউ আমরা তো বিস্তারিত আলোচনা হয়নি, এটা পরবর্তীতে আলোচনা, কিন্তু ইস্যু তো ফ্ল্যাগ করতে হবে যে আমরা কিন্তু 95% মধ্যে কোনোভাবেই যেন আমাদের মৌলিক রপ্তানি কোনো মতেই এই যেন বাদ না পড়ে, বা 97%। তারপরে চীনের সাথে আমাদের পরিষ্কার করে, চীনের রাষ্ট্রদূত সবার সাথে দেখা করছেন, খুবই ভালো। তাহলে তাদের কাছে বলা দরকার ছিল যে আপনারা বলছেন যে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেশন, তাহলে আমরা কবে থেকে শুরু হবে? এবং চীন, আপনারা বলছেন যে 50 বছর বাংলাদেশ চীন সম্পর্কের 50 বছর আগামী বছর, তাহলে আমাদের পরিষ্কার বক্তব্য কি? ভারতের যিনি আমাদের বাংলাদেশের রাষ্ট্রদূত আছেন, যখন আপনার এনডিটিভির সাথে জয়শঙ্কর সাক্ষাৎকারে বলেছেন যে তাদের এক ধরনের হৃদয়ঙ্গম হচ্ছে যে আমাদের মাত্রাটা হবে হচ্ছে যে মিউচুয়াল রেসপেক্টের উপর। তাহলে মিউচুয়াল রেসপেক্ট বলতে আসলে কি, এবং সেটা কি পানির ক্ষেত্রে কি, সেটা বর্ডারের ক্ষেত্রে কি, সেটা হচ্ছে এগুলো কিন্তু আপনি যখনই বলবেন যে আমাদের সাথে ম্যান্ডেট আছে, তখনই কিন্তু পরিষ্কার কথা হচ্ছে যে মানুষ আসলে কি কি ম্যান্ডেটগুলো চায়। এখন আপনি যদি বলেন যে আমার ক্ষেত্রে প্রত্যর্পণের এই ধারাটা ঠিক না, তাহলে হবে না কিন্তু, কারণ কোনোভাবেই বলা যাবে না যে একটা প্রত্যর্পণের ধারার মধ্যে আছে যে তিনি যদি রাজনৈতিক ব্যক্তি হন তাহলে প্রত্যর্পণের কিছু না, কিন্তু বাংলাদেশের কিন্তু প্রত্যর্পিত যিনি হয়েছেন তিনি কিন্তু রাজনৈতিক করার জন্যই প্রত্যর্পিত হয়েছেন। তার মানে হচ্ছে যে আমি যেটা বারবার এখানে আমাদের বলার সেটা হচ্ছে যে আমাদের এই যে রিসেটটা কিন্তু আমাদের দেওয়ালে পরিষ্কার করে বলা আছে যে আমাদের ওই আগের তথাকথিত আপনার হচ্ছে যে আদর্শবাদী বা আপনার রিয়েলিস্ট ফরেন পলিসির কোনো জায়গা নেই। এইখানে পরিষ্কার ফাংশনাল ফরেন পলিসির কথা বলতে হবে।
পরিষ্কার ফাংশনাল ইকোনমিক পলিসির কথা বলতে হবে, এবং সেটা কিন্তু আমাদের আজকের, এবং আমি পরের পর্যায়ে আপনাকে কতগুলো উদাহরণ দিয়ে দেখাবো যে স্বার্থটা আসলে কোথায় যায়। জি, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, যেটা প্রফেসর তুমি স্মরণ করে দিলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে বৈরিতা নয়, এই নীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি চলুক বা না চলুক, কথাবার্তা এবং কাগজে কলমে সেটাই আছে, কিন্তু আসলে সেটা দিয়ে এখন চলবে কিনা এটা একটা প্রশ্ন। আমরা বিগত বছরগুলোতে এই অঞ্চলে, বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে যেটা দেখেছি, যেখানে এক ধরনের ভারসাম্য চীন এবং ভারতের যে আঞ্চলিক বৈরিতা সেটা ম্যানেজ করতে হয়েছে। ভারত খানিকটা দৃশ্যপটের বাইরে 5 তারিখের পর থেকে নিজেরা গুটিয়ে নিক বা বাস্তবতার কারণে হোক বা বাংলাদেশের মানুষের ক্ষোভের কারণে হোক একটু দূরে সরে গেছে। কতদিনের জন্য সেটা আমরা হয়তো এখনই বলতে পারবো না, বাট এখন কি জায়গাটা এই জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে যে এখন বাংলাদেশে আসলে একদম ডিরেক্ট মোকাবেলা করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের সঙ্গে, বা তাদের যে বৈশ্বিক বৈরিতার জায়গাটা আছে, নাকি আসলে এর কোনোটাই দরকার নেই? আপনি যেমনটা বলছিলেন, চীনের সঙ্গে ব্যবসা করো, ওদের ব্যবসা, ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা বাণিজ্য, অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা, পারস্পরিক সহযোগিতা, ভারতের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিংটা একটু বেটার করা। ধন্যবাদ আবারও আপনাকে। প্রফেসর তুমি যেটা বললেন, ওনার ওখান থেকে শুরু করি। ফরেন পলিসিটা কী হবে এটা স্পেলড আউট করতে হবে, অর্থাৎ আমরা যেটা ট্রেডিশনাল মোটো হিসেবে নেই। কিছু আপনার মানে যেটা আপনার সহকর্মীদের কথা প্রফেসর তুমি বলছে, তাদের তো কিছু কাজ স্বাভাবিকভাবে কমে যাচ্ছে, যেমন ধরেন ওই নানান দিবস পালন করা, প্রোটোকল, সেটা কোনো সেটা আমি সেটা নিয়ে কোনো মন্তব্য আমি করছি না, কিন্তু আমি যেটা আসছি, আপনি লক্ষ্য করবেন এই প্রথম কিন্তু অনেক দিন পরে আমরা সরকার প্রধানের কাছ থেকে পররাষ্ট্রনীতি নিয়ে স্পষ্ট কিছু কথা শুনছি। ভারতের সাথে সম্পর্ক হবে ইকুইটি অ্যান্ড রেসপেক্ট অর ডিগনিটির বেসিস, এই কথাটা বলছেন। কিন্তু এই কথাটা কিন্তু সরকার প্রধানের কাছ থেকে আসা, এবং যেটাকে ভারত বলছে এটা মেগাফোন ডিপ্লোমেসি। তার অর্থ হচ্ছে উনি যে প্রকাশ্যে কথাগুলি বলছেন এগুলো তাদের গায়ে লাগছে। লাগার কারণ হলো এই সময়টা এরকম যে ওদের গায়ে তাদের নীতিগত অবস্থানের ব্যর্থতাটাকে আমরা যখন প্রকাশ্যে বলছি আমরা সমতা এবং আত্মমর্যাদা ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই, ওদের গায়ে বিচ্ছে লাগছে গিয়ে। তো সেই জন্য সেটা কিন্তু, এবং এটাকে আপনি তারা যে মেগাফোন বলুক যাই বলুক, এটা কিন্তু আমার বলিষ্ঠতার একটা প্রকাশ। প্রফেসর তুমি যে কথাটা বললেন, আপনি বহুদিন কিন্তু আমরা এই কথা শুনি না, এটা গেল একটা বিষয় বললাম। আপনি এবার আসেন দেখি, তিনি আরও কয়েকটা কথা বলছেন, কথাগুলি খুব মানে অল্প কথা কিন্তু ভারী কথা। যেমন ধরেন সার্ক গত 14 সালের পরে কিন্তু সার্ক আর এখন পর্যন্ত নাড়াচাড়া করবার উপায়ও নাই। হওয়ার কথা ছিল সামিটটা পাকিস্তানে, সেটা আজও পর্যন্ত হয়নি। 14 সালে নেপালের লাস্ট সামিট, তারপর সামিট হয়নি। প্রফেসর ইউনূস কিন্তু বারবার 2-3 বার বলেছেন যে সার্ককে পুনরুজ্জীবন করা উচিত, করতে পারলে আমাদের আঞ্চলিক সমস্যার সমাধানের ক্ষেত্রে এটা একটা ইতিবাচক ভূমিকা রাখতে পারে। এটাও কিন্তু একটা মেসেজ কিন্তু, কারণ সার্ক হচ্ছে না তার কারণ হচ্ছে কেন সেটা আমরা জানি। আপনি যখন এই কথাটা বলেন, যারা চায় না সার্ক হোক তাদের জন্য একটা মেসেজ হিসাবে যাচ্ছে যে বাংলাদেশ কিন্তু স্পষ্ট করে বলছে। কারণ আমার মনে আছে ভারত যে যখন বলল যে তারা সার্ক সামিটে যাবে না, তার 2 দিন কি 3 দিন পরে আমরাও বললাম যে আমরাও যাব না। দ্যাট ওয়াজ দ্য লাস্ট নেইল, যে সার্ক বোঝা গেছে যে সার্ক আর সামনে যাওয়ার রাস্তা নেই। তো সেখানে যখন এখনকার সরকার প্রধান চিফ অ্যাডভাইজার বলেন সার্ককে পুনরুজ্জীবিত করা দরকার, সার্ক ভূমিকা পালন করতে পারে, এটা কিন্তু একটা নোটিস টু এভরিওয়ান। যারা বুঝবে তারা কূটনীতির ভাষায় তারা বুঝতে পারবে। আরেকটা নতুন জিনিসের কথা আমি শুনছি এখন, যেটা আমার কাছে, আমি নিজেও এটা সমর্থন করি। আসিয়ানের সদস্য আমরা হতে চাই। আমরা আসিয়ানের ARF-এর মেম্বার, আসিয়ানের একটা ছোট্ট জায়গার মেম্বার আমরা আছি, কিন্তু আসিয়ানের সদস্য হওয়াটা দরকার, এত প্রকাশ্য কথা কিন্তু আগে কখনো বলিনি। এবং শুধু তা না, মালয়েশিয়ার কাছ থেকে মালয়েশিয়ান হাইকমিশনারকে বলেছেন, মালয়েশিয়া আবার রিপ্লাই দিয়েছে যে আমরা নেক্সট ইয়ারে সার্কের দায়িত্ব, সভাপতির দায়িত্ব পাবো, আসিয়ানে আমরা বাংলাদেশকে সমর্থন করব। আমার কাছে কিন্তু এগুলো কিন্তু আপনার ইন্টারেস্টের বা আপনি যেটা বলেন ফরেন পলিসির ক্লিয়ার ম্যানিফেস্টেশন কিন্তু এখানে আসছে। তো আমি মনে করি
যে এটা সরকারের বলিষ্ঠতার, আপনি যদি বলেন যে সরকার ভেতরে কতটা বলিষ্ঠ কি সেটা না বলেও যদি আপনি পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বলেন, এটা কিন্তু আমি একটা বলিষ্ঠতার একটা ইঙ্গিত বলে মনে করছি। আরেকটা যদি দেখেন, চীনারা কিন্তু স্মার্ট, গতকালই বলেছে 100% আমরা ডিউটি ফ্রি দিয়ে দিলাম, যদিও এই 100% আমাদের জন্য কোনো প্র্যাকটিক্যালি কোনো তফাৎ হবে না, তার কারণ আমাদের প্রোডাক্টস নাই। আমি তো 600 মিলিয়ন 1 বিলিয়নে পৌঁছতে পারছি না, কিন্তু এটার একটা আপনি সিম্বলিক ভ্যালু আছে যে আমি 100% দিয়েছি। তো সেটাও কিন্তু এই গত 2-3 দিনের মধ্যে এসছে। তো কাজেই আপনি দেখবেন যে আমরা আমাদের এই কথাবার্তা বলিষ্ঠতা সকলেই রেসপন্ড করছে, আমেরিকানরা রেসপন্ড করছে, চাইনিজরা রেসপন্ড করছে। আজকে জয়শঙ্করের কথাও দেখে আমার কাছে মনে হচ্ছে যে তাদের কিন্তু আমি দেখছি একটু শিফট করছে, মানে কাঁটাটা একটু ঘুরে এই দিকে আসছে। তার কারণ তারা যে বোঝে না তা তো না, মার্কিন যুক্তরাষ্ট্র এখানে প্রতিনিধি দল নিয়ে এসছে, চীনারা এখানে 100% দিচ্ছে, আমি লেফট আউট না হয়ে যাই, কারণ এখানে তো আপনি কম্পিটিটিভনেসের একটা ইস্যু তো আছে। তো কাজে সেই জায়গায় যদিও বা ভারতের সাথে যেহেতু আমার নিকট প্রতিবেশী, এবং সেই কথাটা বলেছে আমাদের ভালো লেগেছে, যেটা আমরা বারবার বলি, মিউচুয়াল ইন্টারডিপেন্ডেন্স, আমার পারস্পরিকতা আছে সম্পর্কে, এটা মানলেই কিন্তু আপনি দেখবেন সম্পর্কের চেহারা অন্যরকম হয়ে যাবে, যে তোমাকে দিতে হবে নিতে হবে। আমরা তো সেই কথাটাই বলছি। তো কাজেই আমার কাছে মনে হচ্ছে যে এই মানে গত কয়েকদিনে বা কয়েক সপ্তাহে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকগুলো নতুন, আমার কাছে মনে হয় যে নতুন কিছু কিছু ইন্ডিকেটার্স পাচ্ছি। এগুলোর উপরে যদি বিল্ড আপ করতে পারি, বাট সব কিছু নির্ভর করে আমার অভ্যন্তরীণ শক্তি কতটা তার উপরে, এবং সেই জায়গাতে যদি আমরা সংস্কারের কথা আপনি বললেন, এটা তো অস্বীকার করার উপায় নয় যে আমরা একটা ইউনিক সিচুয়েশনের মধ্যে এসে গেছি। আমার প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, যেটা বাংলাদেশে কোনো দিন হয়নি। আমার এই প্রতিষ্ঠানগুলো, সবগুলো প্রতিষ্ঠান আপনি যদি লক্ষ্য করেন, আপনার পুলিশ প্রশাসন, বেসরকারি সিভিল প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান, সবগুলো প্রতিষ্ঠান কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং আপনি যে অ্যাজ ইউজুয়াল চালিয়ে যাবেন বা রুটিন কাজ করে যাবেন, সেটা কিন্তু আর হবে বলে আমার কাছে মনে হয় না। এটাকে রিফর্ম করতেই হবে আপনাকে, কারণ আপনি এই পুলিশ বাহিনীর এখন যে মনের অবস্থা বা তাদের যে নৈতিক শক্তি, সেই জায়গাতে আপনি এটা যদি রিফর্ম না করেন, আপনি এই পুলিশ বাহিনী দিয়ে কতটা যেতে পারেন, তারা নিজেরাও স্বস্তি বোধ করছে না। আপনি সিভিল প্রশাসনও একই অবস্থা। তো কাজেই আপনাকে এই রিফর্ম ম্যান্ডেট এখন করতেই হবে। এখন সেটা সরকার কত দ্রুত করতে পারে, কত ইফেক্টিভলি করতে পারে, সেটা নির্ভর করে অনেক কিছুর উপরে। প্লাস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার যারা এটাকে সামনে ক্যারি ফরওয়ার্ড করবে, যাদের এন্ডোর্সমেন্ট দরকার, পলিটিক্যাল পার্টি, তাদের সাথেও কিন্তু আপনার এটা নিয়ে আলোচনা করে তারা এটাকে বাইন করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় ইতিবাচক জায়গা, সেটা হচ্ছে ধরেন বিএনপির মতো বড় দল, তারা কিন্তু নিজেরাই প্রস্তাব দিচ্ছে, একটা দুটো করে আমরা শুনতে পাচ্ছি, নতুন নতুন আইডিয়া নিয়ে আসছে, সেটা ইতিবাচক। প্লাস অন্যান্য যারা আছে তারাও কিন্তু ইতিবাচকভাবেই এখনও পর্যন্ত জায়গায় আছে। এবং যদিও গতকাল একটা শুনেছি যে নির্বাচনের ইচ্ছাই বা, কিন্তু আমার ধারণা এটা প্রেশার টেকটিক হিসেবে কাজ করবে। হ্যাঁ, এটা থাকবেই, এখানে তো পাওয়ার গেম তো আছেই, রাষ্ট্র মানেই পাওয়ার গেম, কাজে সেটা থাকবে। এখন এর মধ্যে এই গেমের মধ্যে কোথায় একটা কোন জায়গায় আমরা ইকুইলিব্রিয়াম খুঁজে পারবো, বাট এই ধরনের গেমের মধ্যে এই ধরনের সরকারকে আপনি কতদিন পর্যন্ত সময় দিতে চান? আমি ধরলাম যে তারা নেগেটিভটা আমি না ভাবি, যে তারা অনেকেই বলছেন যে যারা এখন কমান্ডে নেই, কন্ট্রোলে কোনো কিছু তাদের কন্ট্রোল নেই, সেই আলোচনা যদি নাও করি, যে ধরেন তারা ডেলিভারি করতে পারছে রাষ্ট্র, মানে আমি বলছি যেভাবে তারা ক্ষমতায় আসলেন, তারপরে এখন তারা নিয়মিত ডেলিভার করতে পারছেন, আপনি কতদিন সময় দিতে চান? মানে আপনি তো শুধু একজন ডিপ্লোম্যাট, আপনি একজন পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট ছিলেন, শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে, সব মিলে আমি তো আপনার কাছ থেকে শুনতে। কিন্তু এটা আসলে এটা বলা মুশকিল, কারণ সরকারের সক্ষমতা নির্ধারিত হয় প্রতিষ্ঠানগুলোর শক্তির উপরে। এখানে তো প্রফেসর ইউনূস বা আমাদের চিফ অ্যাডভাইজার বা অ্যাডভাইজার যারা আছেন এখানে, সম্মানিত অ্যাডভাইজারগণ, তাদের শক্তি তো খালি শক্তি না, আপনার তাদের সিদ্ধান্ত এক্সিকিউট করার স্ট্রাকচার তো লাগবে, সেই স্ট্রাকচারটা তো এখন আপনার ভেঙে গেছে। কাজে সেখানে কিন্তু আপনি এটা মনে রাখতে হবে যে এটা তো রুটিন টাইম না। কাজে রুটিন টাইম যেহেতু না, আপনাকে সেই জায়গায় এই বাস্তবতার আলোকেই সিদ্ধান্ত দিতে হবে। এখন এই প্রতিষ্ঠানগুলো যদি না দাঁড়ায়,
আপনি কোন প্রতিষ্ঠানটা এখন ভালো জায়গায় আছে বলেন তো দেখি, আমরা সকলেই জানি সেটা। কাজে এগুলো আপনি রিবিল্ড না করলে আবার নির্বাচনের মধ্য দিয়ে যদি একটা সরকার আসেও তাদের পক্ষে কিন্তু সরকার চালানো কঠিন হয়ে যাবে, কারণ আপনার এই রাষ্ট্র তো কতগুলো পিলারের উপর দাঁড়ানো থাকে, তো এই পিলারগুলো তো ভেঙে গেছে এখন আনফর্চুনেটলি। তো কাজে এই জায়গায় আমি মনে করব যে এটাকে, হ্যাঁ আমরা 3টে এক্সপেরিমেন্ট ইতিমধ্যে করেছি। একটা হচ্ছে যে আমাদের সংবিধানে 3 মাসের ব্যবস্থা ছিল, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট বলতাম আমরা। তারপরে আমরা 2006-07-08 সালে গিয়ে 2 বছরের একটা এক্সপেরিমেন্ট করেছি। পসিবলি এটা 3rd এক্সপেরিমেন্ট। আনলিমিটেড সময়ের জন্য না, আনলিমিটেড আমি বলবো না, কিন্তু ইট কুড বি লিটল লঙ্গার। এটা আমি এই জন্য বলছি যে তখনকার নিডটা ছিল সরকার পরিবর্তনের, এখনকার নিডটা হচ্ছে আপনার ব্যবস্থার পুনর্গঠন। তো কাজেই সেই প্রয়োজনের আলোকে যদি দেখেন তাহলে লজিক্যালি হয়তো ফলো করবে যে এখানে সময় হয়তো আর একটু বেশি লাগলেও লাগতে পারে, বাট আই এম নট শিওর। এটা আমরা জাস্ট আমার ব্যক্তিগত মত। অ্যাম্বাসেডর হুমায়ুন কবিরের কথার মধ্যে কিন্তু আপনার প্রশ্নের উত্তর আছে। উত্তরটা হচ্ছে যে খেয়াল করেন, যদি আপনি প্রফেসর ইউনূসের যে বক্তব্য, জাতির উদ্দেশ্যে বক্তব্য, সেটা যদি আমরা পাঠ করি তাহলে কিন্তু পরিষ্কার যে প্রতিষ্ঠানগুলোর ক্ষয় হয়েছে বা যে প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন দ্রুত করা যাচ্ছে সেইখানে কিন্তু ইঙ্গিতগুলো পরিষ্কার। যেমন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির পরিষ্কার অর্থেই বলেছেন যে আমাদের পররাষ্ট্রনীতি নিয়ে যে 3টি বা 4টি বাক্য তিনি বলেছেন, সেই বাক্য বোঝা যায় যে ওইগুলো প্রতিষ্ঠানগুলো কাজ করা শুরু করেছে। প্রশ্ন হচ্ছে যে, আপনার প্রশ্নের উত্তর আছে হচ্ছে যে অন্য মন্ত্রণালয়গুলো কিন্তু কাজ করলেই এইটা, কারণ প্রফেসর ইউনূসও নিঃসন্দেহে জানেন যে আসলে এইটার কতটুকু পর্যন্ত আমাদের সীমা আসলে জনগণ নেবে। তার মানে যেখানে কমান্ডগুলো এবং কন্ট্রোলগুলো কাজ করছে সেখানে কিন্তু পরিষ্কার কথাগুলো বেরিয়ে আসছে। যেমন পররাষ্ট্রনীতির মধ্যে আমরা ওই সবার সঙ্গে বন্ধুত্ব থেকে বেরিয়ে আসার দরজা কিন্তু খুলেছে। ঠিক একই কায়দায় আমরা লক্ষ্য করেছি যে সামরিক বাহিনীতে কিন্তু বড় রকমের কতকগুলো পরিবর্তন ঘটেছে। তার মানে প্রশ্নটা হচ্ছে যে আসলে সক্ষমতা দিয়ে কথাকে কে হাঁটাতে পারছেন আর কে হাঁটাতে পারছেন না, এইটা কিন্তু একটা মানদণ্ড হিসাবে আবির্ভূত হয়েছে। তাহলে সেইখানে হচ্ছে যে প্রায়োগিক দিক থেকে যদি আমি পরিষ্কার বলি, যেমন আমরা যে আজকে যেহেতু মূলত আলোচনা করছি আপনার পররাষ্ট্র বিষয়, সেখানেই আসি আমরা ফাংশনাল কথাগুলো। আমাদের কিন্তু কোনো কঠিন কোনো ম্যাজিক দরকার নেই যে কোনগুলো কাজ করেছে, এবং কাজগুলো যখন দুর্যোগের সময় কাজ করেছে সেই কিন্তু আমার বন্ধু। তাহলে আমরা কোভিড দেখেছি, কোভিডের সময় আমাকে কে ভ্যাকসিন দিয়েছে আর কে ভ্যাকসিন দিতে দেয়নি বা বলেছে টাকা নিয়েছে ভ্যাকসিন দেয়নি। তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে ভ্যাকসিন দিয়েছে, আমাদেরকে চীন ভ্যাকসিন দিয়েছে। আমি বারবার বলছি, আমি ভাই খুবই প্রয়োগবাদী বাস্তবায়নক লোক, যেটা কাজ করে কাজ করে না। তাহলে আপনি এখান থেকে একটা নির্দেশ করতে পারেন যে আপনার বন্ধুত্বের মাপকাঠি। দ্বিতীয় আসেন, আমাদের এই রকম আপনি যখন কেয়ারটেকার গভর্নমেন্ট করে বললেন, তখন আমার মনে পড়লো যে একটা সারের কিন্তু সংকট 2007-08 সালের কেয়ারটেকার গভর্নমেন্টে হয়েছিল। তখন তো চীন আমাদেরকে সার, সাধারণত চীনের থেকে কিন্তু আমরা সার আনি না, সেইটা এখন কিন্তু আমাদের সামনে সারের কিন্তু বিরাট সংকট হবে, সেটা আমি আসছি। আমাদের জ্বালানির বড় রকমের সংকট হবে, তাহলে জ্বালানি কে দিতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র। তাহলে আলোচনার তো বড় রকমের আলোচনা হওয়া দরকার ছিল যে জ্বালানি, কারণ আমাদের পরীক্ষিত বন্ধু কিন্তু পরিষ্কার যে আমরা যখন দুর্যোগের সময় যাকে বন্ধু হিসেবে পাই, এবং সেটা আরো পরিষ্কার হয়েছে আপনার অপ্রত্যক্ষভাবেও। যেমন হচ্ছে যে আমরা সবাই জানি যে বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক মুদ্রা তহবিলে একটা দেশ যদি বলে না, তাহলে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না, কারণ একটা দেশেরই 16% বেশি আপনার হচ্ছে ভোটাধিকার আছে। এটা কিন্তু জাতিসংঘের এক রাষ্ট্র এক ভোট না, এটা হচ্ছে যে কোম্পানির মতো, সেটা হ্যাঁ শেয়ার হোল্ডিং। এটা ভুল বা সঠিক না, এটা আমিও তাই মনে করি,
কিন্তু তাহলে সেইখানেও একটা অপ্রত্যক্ষ কিন্তু সহযোগিতার ক্ষেত্রে পরিষ্কার। তাহলে আমাদেরকে মূল যে বিষয়টা, আপনার কিন্তু তাড়াতাড়ি আমরা জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারবো যদি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বে যারা আছেন তারা যদি কার্যকরী পদক্ষেপ নেবেন। এবং সেই পদক্ষেপও কিন্তু পরিষ্কার হয়েছে যে সমস্ত মন্ত্রণালয়ের কারণ এই প্রধান উপদেষ্টার বক্তব্য তো বিভিন্ন মন্ত্রণালয় থেকে এসে আপনার সংগৃহীত হয়েছে, সেখানে কিন্তু পরিষ্কার। তাহলে আমাদের দেখা দরকার ছিল, তাহলে খেয়াল করেন এখন পর্যন্ত কিন্তু আমি শুনছি না আপনার বোরো মৌসুম শুরু হবে নভেম্বর মাস থেকে, আমার 60% কৃষি চলে হচ্ছে আপনার বোরো মৌসুমে, 60 দরকার হচ্ছে সারা বছর ভরে 68 লাখ টন, নভেম্বরে যে আমার 9 লাখ টন সার হবে। তাহলে এখনই তো কূটনীতি এবং অন্যান্যভাবে যে আমি এখনো টাকা দেই নেই কিন্তু, যেমন হচ্ছে যে সমস্ত 5টা দেশ থেকে আমি সার আনি, তাহলে তার কি ব্যবস্থা করব, এবং G2 সারের আশার কথা ছিল, আমি কিন্তু কোনো আওয়াজ শুনছি না। তারপরে হচ্ছে যে জ্বালানির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে আপনি কিভাবে ব্যবস্থা নেবেন, কারণ ভারতের একটা কোম্পানির সাথে আমাদের বিদ্যুতের কথা হয়েছে এবং সেটা রাষ্ট্রীয় পর্যায় থেকে কথা আসছে, তাহলে সেখানেও আপনার মানে আমার পয়েন্টটা হচ্ছে যে কাজগুলো কিন্তু আপনার পরিষ্কারভাবে আপনার দরজায় নাড়ছে, কিন্তু আমার হচ্ছে না। তারপরে আপনি আসেন হচ্ছে যে আসিয়ান, দুর্দান্ত কথা বলেছেন, কিন্তু কই আসিয়ান বিষয়ক বিশেষ দূত তো দেখছি না। কারণ আমাকে লবি করতে হবে, আমাকে মনে রাখতে হবে মালয়েশিয়া বললেও কিন্তু হবে না, রিয়েল পলিটিক ফাংশনাল মালয়েশিয়া ইন্দোনেশিয়া বললে কিন্তু আসিয়ান ভুক্তি হবে না, কারণ একটা মানুষের পারসেপশন ঠিক বেঠিক ঠিক না, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তাহলে আমাদের কথাটা আসতে হবে সিঙ্গাপুরের কাছ থেকে প্রথম, আমাদের কথাটা আসতে হবে লাও থেকে, কম্বোডিয়া থেকে। আমরা কি চীনের রাষ্ট্রদূতকে বলেছি যে আপনাদের সাথে তো খুব চমৎকার সম্পর্ক আছে লাও, কম্বোডিয়া এবং মিয়ানমারের, বা আমরা কি চীনের রাষ্ট্রদূতকে বলছি যে আপনারা ইরানের সাথে সৌদি আরবের সম্পর্ক তৈরি করেছেন, বাংলাদেশের সাথে মিয়ানমারের সম্পর্ক তৈরি করে আমাদের যে চারদিকে জায়গাটা হচ্ছে ভারতের যে বর্ডার, তার চেয়ে আমরা আসলে চীনের কুনমিংয়ে যেতে চাই, বা আমরা ইন্দোনেশিয়ার সুমাত্রায় যেতে চাই, যেটা আসলে মৌসুমী বায়ুর সাথে সম্পর্ক। আমরা যদি বঙ্গীয় বদ্বীপ সভ্যতার কথা বলতে চাই, তাহলে তো আমাদের সেই ঠিকানা হচ্ছে মৌসুমী বায়ুর পরিবর্তনের সাথে। তাহলে আমরা কি বলেছি যে চীনের রাষ্ট্রদূত আপনি কাজটা করেন হচ্ছে যে আপনাদের একটা অভিজ্ঞতা আছে, ইরানের সাথে সৌদি আরবের এর সম্পর্ক পুনঃস্থাপন করেছেন, আপনারা ব্রোকারেজ করেন যে মিয়ানমারের সাথে বাংলাদেশের, আপনারা লাও, কম্বোডিয়া, ভিয়েতনামকে বলেন, বা মার্কিন যুক্তরাষ্ট্রকেও বলা যেতে পারে যে ভিয়েতনামকে আপনারা বলেন, আবার হচ্ছে যে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুটো দেশকেই সিঙ্গাপুরের ক্ষেত্রে বলা যেতে পারে, কারণ দুটো দেশের সাথেই সে চমৎকার একটা সম্পর্ক রাখে। দেখেন একটা রাষ্ট্র ফোর্ট সিলোসতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পতন হয়েছে, চার্চিলের মতো ঔদ্ধত্য, যে ঔদ্ধত্যর পার পেরিয়ে গেছেন শেখ হাসিনা, যে সিঙ্গাপুরকে কেউ পরাজিত করতে পারবে না, কিন্তু সেই রাষ্ট্র আপনার স্ট্র্যাটেজিক ডেটারেন্ট তৈরি করেছে, এবং এয়ারফোর্সের কোনো ট্রেনিং হয় না, অন্য দেশে যে ব্রুনেই যে ট্রেনিং করাইতে হয়, জঙ্গল ট্রেনিং। তাহলে আমার প্রশ্নটা হচ্ছে যে কথামালা দিয়ে অনেক কিছু বলা যাবে, আমি খুব বিশ্বাস করি যে কথাটা আমি বারবার বলার চেষ্টা করছি আলোচনায়, যে প্রায়োগিক ফাংশনাল যেমন ফিনান্স হওয়া দরকার, অর্থনীতিতে আমরা বলি ওই সাউন্ড ফিনান্স, ব্যালেন্স বাজেট শুনতে খুব ভালো লাগে, এগুলো না, ফাংশনাল যেমন ফিনান্স দরকার, প্রায়োগিক দিয়ে কিন্তু মাপকাঠি হবে। এখন হচ্ছে যে আপনি ন্যারেটিভ তৈরি করবেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করবেন, সেটা আমরা করি, কারণ আমাদের বইতে আমরা থিওরিস্ট হিসাবে অনেক কিছু করি, কিন্তু আমি বারবার একটাই কথা বলতে চাই যে আমাকে কিন্তু সার দেখতে হবে, জ্বালানি দেখতে হবে, আসিয়ানে যেতে হবে, লবিং করতে হবে, এবং কার কার কোন রাষ্ট্রের সাথে কোন বিষয়গুলো করতে হবে, আপনি কোথায় কোন বিশ্ববিদ্যালয়ের, আপনাকে মনে রাখতে হবে। আর একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে
আমরা একটা উদাহরণ দিলাম 1/11 যে সার কিভাবে হয়েছিল। আবার আপনাকে মনে রাখতে হবে হামিদ কারজাই মডেল কিন্তু বাংলাদেশে কাজ করবে না, সেটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মানে আমার কাছে হচ্ছে যে মানুষের যে বিশাল আশা, আমি কিন্তু বিআইজিডির এর সার্ভেকে মানতে চাই যে মানুষের মধ্যে বিরাট একটা রেভলিউশনারি রাইজ ইন এক্সপেকটেশন আসছে। তার মানে কথাকে হাঁটাতে হবে। জি, আমরা একটু শেষের দিকে জাস্ট 2 মিনিট করে ক্লোজিং রিমার্কস অ্যাম্বাসেডর হুমায়ুন কবির কি বলতে শেষ করতে হবে যদি আপনার। না, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে ধরেন আমরা একটা বড় ধরনের ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমার একটা জায়গায় চ্যালেঞ্জ আছে পররাষ্ট্র বা নীতির দিক থেকে বা পররাষ্ট্র কার্যক্রমের দিক থেকে, সেটা হচ্ছে যে বাইরের পৃথিবীতে আমরা যে প্রেক্ষাপট থেকে আসলাম, এই সরকারটা তো একটা প্রেক্ষাপটের ভিত্তিতে তৈরি হয়েছে, এই প্রেক্ষাপটে কিন্তু বাইরের মানুষের জন্য বোঝার একটু অসুবিধা আছে। তার কারণ হলো আমরা এখানে আন্দোলন করে সরকার হটাই, পৃথিবীর সব জায়গায় তো এটা হয় না। কাজে এই মডালিটিটা যে এটা একটা মডেল আছে যে এটা কিন্তু মানুষকে ব্যাখ্যা করা দরকার। এবং আমি তো বললাম আমার অনেক মার্কিন বন্ধুরা আমাকে ওরা বুঝতেই পারছে না যে এটা কীভাবে হয়। এটা কোনো পলিটিক্যাল পার্টি এটাকে সাপোর্ট করেনি, কোনো বাইরের শক্তি এর পেছনে কাজ করেনি, শুধু অভ্যন্তরীণভাবে শক্তি দিয়ে ছাত্ররা এত মোবিলাইজ করে ফেললো, বা এই যে বড় ধরনের একটা হত্যাযজ্ঞ হত্যাকাণ্ড হলো, এগুলো কিন্তু মানুষ ইন্ডিয়ান মিডিয়াতেও কিন্তু খুব কভার্ড হয়নি। তো কাজে আমার যেটা দরকার, আপনি এই যে আমার এই সরকারটাকে যদি জাস্টিফাই করতে হয়, তাকে যদি কাজের সুযোগ দিতে হয়, তার পেছনে যদি দাঁড়ানোর মতো সুযোগ তৈরি করে দিতে হয়, তাহলে কিন্তু আমাকে এই বিষয়গুলো বাইরের পৃথিবীর কাছে তুলে ধরতে হবে। এবং ধরতে হলে এই কাঠামোটা, আমাদের যে কাঠামোটা বিভিন্ন দূতাবাসের কাঠামো আছে, ওই কাঠামোগুলোকে আরেকটু শক্তিশালী করতে হবে। এবং এখানে কিন্তু প্রফেসর সাহেব যেটা বললেন যে আমাদের সরকার প্রধান আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনাকে ডিরেকশন দিচ্ছে, এবং এটা ইমপ্লিমেন্টেশন তো করতে হবে, ব্যবস্থাপনা। এবং এটা আমি বলবো যে আমাদের জন্য খানিকটা সন্তুষ্টির জায়গা যে এই পররাষ্ট্রনীতি সংক্রান্ত জায়গাগুলো কিন্তু খুব এফেক্টেড হয়নি। এটা আমাদের জন্য কম অথবা অপেক্ষাকৃত কম ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলো যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেভাবে কিন্তু এটা হয়নি। কাজে এই একটা জায়গা আমার আছে যেখানে আমার এখন রিসোর্স মোবিলাইজেশনটা খুব জরুরি দরকার। উনি স্যারের বলছেন টাকা, আমাদের ফরেন এক্সচেঞ্জ লাগবে, আপনার ব্যাংকিং সেক্টর রিফর্মের টেকনিক্যাল রিসোর্স লাগবে, বিদেশে টাকা পাচারকৃত টাকা ফেরত আনতে টেকনিক্যাল সাপোর্ট লাগবে। এখন এই কাজগুলো কিন্তু করবার জন্য কিন্তু আমার এই টুলটা পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র কার্যক্রমগুলো আমাদের জন্য খুব একটা ইতিবাচক ভূমিকা পালন করতে পারে বলে আমি মনে করছি। যদিও এটা সম্পর্কে আমরা বরাবরই, এটা আমি নিজে কাজ করেছি বলে বলতে পারি, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনও অন্তর্মুখী, আমরা অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি মনোযোগী। কিন্তু এখনকার পার্টিকুলার কনটেক্সটের জন্য বাইরের পৃথিবীর সাথে কিন্তু সংযুক্ত হওয়াটা এবং তাদের সমর্থনটা আমাদের জন্য খুবই জরুরি বলে আমি মনে করছি। প্রফেসর, তুমি খুব ছোট্ট করে 1-1 মিনিট। জি, আমি 3টা বিষয় মনে করি। যে একটা হচ্ছে যে প্রতিটি ক্যাবিনেট মিটিংয়ে আপনাকে কেপিআইগুলো ঠিক করতে হবে, কারণ এখন পর্যন্ত সিভিল প্রশাসন আমার স্টেট ভিজিবল না। পুলিশও সিভিল এবং সিভিল সার্ভিসের, যেমন পুলিশও তো একটা সিভিল সার্ভিস, এটা ভিজিবল না। পরিষ্কার করে কেপিআই ঠিক করতে হবে। এক, যে স্টেট ইজ ভিজিবল, এটা হচ্ছে 1। 2 নম্বর, আমাকে বলতে হবে যে উৎপাদনের ক্ষেত্র এবং উৎপাদনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিখাত অথবা আমাদের বিরাট ব্যক্তিখাত অর্থাৎ কৃষিখাত, সেইখানে কিন্তু পরিষ্কার আমাকে দেখাতে হবে যে এইভাবে আমরা ব্যক্তিখাত বলতে আমরা জানি ব্যাংকের অবস্থা কি, ডলারের অবস্থা কি, কিন্তু যেটা একেবারেই আলোচনা হচ্ছে না সেটি হচ্ছে উৎপাদন। আমি কিন্তু উৎপাদন নিয়ে আলোচনা শুনছি না। এবং দেখেন, খেয়াল করেন, আপনি জয়শঙ্করকে যাই বলেন না কেন, উনি কিন্তু একটাই কথা বলছেন যে আমাদের এর ম্যানুফ্যাকচারিং বেস ঠিক করতে হবে। যদি আগামী ভারতের দেখেন, তাহলে আমি কিন্তু কোনো আলোচনার মধ্যে দেখছি না যে উৎপাদন এবং উৎপাদন, এইটা হচ্ছে দ্বিতীয়। এবং তৃতীয় হচ্ছে যে সমন্বয় সাধন। আমাদের কিন্তু পরিষ্কার
তিনটি বিষয় এখানে এসে গেছে। সেটি হচ্ছে যে প্রফেসর ইউনূসের মতো একটা মনুমেন্টাল ফিগার, আমাদের একটা মাত্র প্রতিষ্ঠান কিছু করার পরেও কাজ করছে এবং সেটা পরে কাজ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, পরিষ্কার। এবং তৃতীয় হচ্ছে যে ছাত্র জনতার কিন্তু সমন্বয়টা দেখতে হবে এবং আস্তে আস্তে জনগণকে বলতে হবে, এবং ছাত্ররা নিঃসন্দেহে বলবেন, আমি এটা আশা করি, যে স্টেট মানে কি, আমার তরফ থেকে সে কাজ করবে। তার মানে আমি আমার এজেন্সি সক্ষম লোকের কাছে দিচ্ছি, তুমি স্টেট আমার জন্যে কল্যাণ করো। তার মানে আমি একটাই কথা বলবো, যে কথা মালাকে হাঁটাতে হবে এবং ফাংশনাল। আমি আর হচ্ছে যে ওই আদর্শবাদিতা খুবই জরুরি দরকার, কিন্তু সেই আদর্শবাদিতা মোরালিটি এবং এথিক্স, তার মানে সেটাও কিন্তু ফাংশনাল, যে টাকা চুরি করা যাবে না, টাকা ফেরত আনতে হবে। তার মানে আপনার এইটাকে পরিষ্কার করে আপনাকে একটা ফাংশনাল ভিজিবল স্টেট দেখতে চাই। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর রাশেদ আল মাহমুদ ইতিমির এবং অ্যাম্বাসেডর হুমায়ুন কবির, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশগ্রহণের জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্র, চীন এবং ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়গুলো নিয়ে। সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর, সেই প্রসঙ্গে আলোচনা হচ্ছিল। সবাই বাংলাদেশের বর্তমান যে পরিবর্তিত পরিস্থিতি, এই পরিস্থিতিটাকে সহযোগিতা করতে চায় বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার জন্য। আমার অতিথিরা অনেক রকমের পরামর্শ দিয়েছেন। একটা হচ্ছে যে পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আসলে যেটি কাগজে কলমে লিখিত আছে নীতি হিসেবে, সেখান থেকে বেরিয়ে এবং অন্তর্মুখী যে প্রবণতা আমাদের ফরেন অফিসের বা পররাষ্ট্র নীতির, সেখান থেকে বেরিয়ে আসলে বাইরের শক্তির সঙ্গে সংযোগ অনেক বেশি বাড়াতে এবং বহির্মুখী হতে হবে। এটা একটা বড় পরামর্শ ওনাদের দিক থেকে। সরকারকে ডেলিভার করতে হবে, অ্যাম্বাসেডর হুমায়ুন কবির বলছিলেন, এবং যতক্ষণ পর্যন্ত তারা তাদের সক্ষমতা প্রমাণ করতে পারবেন, যতক্ষণ পর্যন্ত জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতি রেখে চলতে পারবেন এবং বহির্বিশ্বের আকাঙ্ক্ষার সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তারা হয়তো সময় পাবেন। যেটা প্রফেসর তিতুমির বারবার বলছেন যে তাদেরকে ফাংশনাল হতে হবে এবং কিছু মৌলিক সংকটের জায়গা তিনি তুলে ধরেছেন, যেটা হচ্ছে স্টেট ভিজিবল না। তিনি বলছেন যে প্রোডাকশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো প্রোডাকশনের জায়গাটা ব্যাহত হয়, সেই জায়গাগুলো অ্যাড্রেস হচ্ছে কি না সেটা একটা দেখবার বিষয়। সমন্বয়ের একটা বড় দুর্বলতা হচ্ছে। সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে যে আসলে ওনারা কাজ করছেন কিনা, কাজ করতে পারছেন কিনা, ওনাদের নিয়ন্ত্রণ আছে কিনা পুরো পরিস্থিতির উপরে, সেটা নিয়ে একটা বড় সংশয় তৈরি হচ্ছে। কথা অনেক সুন্দর সুন্দর আমরা বলতে পারি, আদর্শের কথা বলতে পারি, কিন্তু এবং কথা এবং আদর্শ দিয়ে আসলে মানুষের পেটের চাহিদা, মনের চাহিদা পূরণ হয় না। মনের চাহিদা হয়তো খানিকটা সময়ের জন্য হয়, দীর্ঘমেয়াদে সেটাও হয় না। কাজেই কাজটা করতে হবে এবং সেটাই, এবং কাজটা তারা কি করবেন, তারা সংস্কারের কথা বলছেন, কমিশন হয়েছে কিছু, কিন্তু সংস্কার আসলে কি, সংস্কার কতটুকু তারা করতে পারবেন, পরের জন্যে কতটুকু রেখে যাবেন, সেগুলো আসলে একটু পরিষ্কার করতে হবে। সেটা না হলে আসলে হিতে বিপরীত হবার একটা আশঙ্কাও কিন্তু জনমনে আছে। সেটা যেন তারা মাথায় রাখেন। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।